বাহিনী মির্জাপুর 0 আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আমরা ভোটের দিনে এখন রাত 12টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7:30, মানে অলমোস্ট 7.5 ঘন্টা বাকি আছে। 7.5 ঘন্টা দূরে আমরা, যদি মহেন্দ্রক্ষণ বলা যায়, মহেন্দ্রক্ষণ বলা যেতে পারে, কারণ এরকমের একটা ভোটের থেকে, ভোটের জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি। এই ভোটের অনেক ধরনের বিশ্লেষণ আছে। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী। আমরা আমাদের আজকের এই দুই অতিথিদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদের দুইজনকে। এই অতিথিদের কাছ থেকে আমি এই ভোটের কিছু অ্যানালাইসিস জানবো, যে এই ভোটটা কেন অন্যরকম। আমরা নর্মালি জানি যে হ্যাঁ, গণতন্ত্র রক্ষা, অনেক দিন ভোট হয় নাই, অনেক নির্বাচন হয় নাই, এবার রাজনৈতিক দলগুলা ও খুব ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে তাদের প্রচারণা চালাতে পেরেছে, কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং এখন পর্যন্ত চিন্তা করা যাচ্ছে না, এগুলো আছে। কিন্তু আমরা আসলে এইটা জানতে চাইবো যে যেই জিনিসগুলো আমরা দেখি না আর কি, যেটি আছে কিন্তু দেখা যায় না, এই বিশ্লেষণটায় যাব। আর একই সাথে ভোটের কে জিতবে, কে কত আসন পাবে, এটি নিয়ে অনেকে জরিপ করছেন। আমরা এই জায়গাটা আলোচনা করব হয়তোবা, কিন্তু মূলত এই ভোটটা আমাদের কেন প্রয়োজন, সেই জায়গাটিতে আমি যাব। আমরা এই আলোচনাটা শুরু করব, তবে তার আগে আমরা একটু শিরোনাম দেখে আসবো। দর্শক, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন ও গণভোট কাল। 299 আসনে প্রার্থী 2028 জন। প্রথমবার পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন প্রবাসী ভোটাররা। উৎসব মুখর ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত কমিশন। জাতির উদ্দেশ্যে ভাষণে সিইসি। এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। সবাইকে ভোট দেয়া ও ফল মেনে নেয়ার আহ্বান। নির্বাচন উপলক্ষে দেশ জুড়ে নজিরবিহীন নিরাপত্তা। মাঠে বিভিন্ন বাহিনীর 9 লক্ষাধিক সদস্য। প্রস্তুত থাকবে বিশেষায়িত বাহিনীও। এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি। ডয়চে ভেলেকে তারেক রহমান। আমরা ভেরি কনফিডেন্ট যে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের রায় আমরা পাবো, আমরা সরকার গঠনে সক্ষম। এককভাবে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে সক্ষম হব। কূটনীতিতে দেশের স্বার্থ সবার আগে। এবং নির্বাচনে নারীর প্রতি সহনশীল থাকার আহ্বান জাতিসংঘের। দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের পর গণতন্ত্রের উত্তরণে প্রথম পরীক্ষার সামনে বাংলাদেশ। নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধ। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা ডক্টর মোহাম্মদ জকরিয়া আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হলো যে কথাটি আমি বলছিলাম, যে এই ভোটটার, এই যে নির্বাচন, এই নির্বাচন কয়েকটি জিনিস আপনি খেয়াল করেছেন কিনা, যে ছুটি হয়েছে এবং মানুষ বাড়ি যাচ্ছে, এবং বাড়ি যাওয়াটা এতটাই এফেক্টিভ হলো যে ট্রান্সপোর্টের ভাড়া, পরিবহনের ভাড়া ঈদের মতো বেড়ে গেল 150 টাকার। আমরা এটা কাম্য না, কিন্তু আমি কিছু জিনিস বোঝানোর জন্য বলছি যে 150 টাকার ভাড়া 500 টাকা এরকম হয়েছে। অর্থাৎ কেন যাচ্ছেন তারা? ভোট দিতে যাচ্ছেন। ঠিক আজকের দুনিয়ায় অন্যান্য দেশে তো অনেক বেশি ডিজিটালি ভোট হয়, আমাদের এখানেও করার চেষ্টা ছিল ইভিএমের, কিন্তু সেই জায়গায় এই ভোট দিতে মানুষ যাচ্ছে। বিভিন্ন ধরনের ভোটাররা গান বানিয়েছে যে এটা কেমন করে হলো, আর নিজের ভোট নিজেকে দিতে হবে, আমরা এটা দেখি নাই কেন, মানে এক এক ধরনের স্যাটায়ার করা হচ্ছে। এই ভোটটা কেন প্রয়োজন, এই জাতির জন্য কেন প্রয়োজন, এই ভোট জাতিকে কি দিতে পারে? ধন্যবাদ। আজকে বৈশাখী কর্তৃপক্ষ এবং যারা শুনছেন এবং যারা দেখছেন আজকের এই অনুষ্ঠান, একটা নির্বাচন, যেটা গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হলো একমাত্র মাধ্যম, এবং গণতান্ত্রিক ব্যবস্থার মানে অন্যতম উপাদান হলো এই নির্বাচন। কারণ নির্বাচন না থাকলে ওই গণতন্ত্র মূল্যহীন। মানে সবচেয়ে ফ্ললেস প্রক্রিয়া হলো এই গণতন্ত্রের নির্বাচন। সুতরাং এটা অনেক মনীষীরা, অনেক এ ধরনের সংজ্ঞায়িত করেছেন এই নির্বাচনটাকে।
এই কারণেই আমাদের দেশেও এই গণতান্ত্রিক পন্থা, গণতান্ত্রিক ব্যবস্থা যখন থেকে শুরু হয়েছে, নির্বাচন যখন থেকে আমাদের দেশে শুরু হলো, তখন থেকেই এই নির্বাচনটাকে আমাদের দেশে, মোটামুটি অন্য দেশের বিষয় না, আমাদের দেশের গণতান্ত্রিক ইতিহাসে এবং নির্বাচনের ইতিহাসে এটা সবসময় একটা উৎসবমুখর হিসাবে চিহ্নিত হয়েছে। সেটা ব্রিটিশ পিরিয়ডে হোক, 1937 সালে হোক, 46 সালে হোক, যখনই হোক, 54 সালের নির্বাচনেও দেখেছি। এবং যত নির্বাচনেই মোটামুটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, সব নির্বাচনেই এ ধরনের একটা ফেস্টিভ মুড ছিল। যে 70 সালের নির্বাচন বলেন, 79, তারপরে 91 সালের নির্বাচন, 2001, 96, যত নির্বাচনেই বলি, সব নির্বাচনে যখন মানুষ অংশগ্রহণমূলক এবং অংশগ্রহণ করেছে, তখনই এই নির্বাচনটাকে তারা উৎসবমুখর হিসেবে ইয়ে করেছে। আপনি দেখেন, এটা আপনি আমাদের নির্বাচনের ব্যবস্থার দিকে খেয়াল করলে আপনি দেখবেন, এই মা বোনেরা যখন ভোট দিতে যায়, এটা ঈদের মতো মনে করে তাদেরকে। ঈদ যেমন আমাদের দেশে যেভাবে আসে আনন্দ উৎসবমুখর, ঠিক নির্বাচনটাকেও তারা ওইভাবে মনে করে। অনেক মা বোনরা দেখবেন আগামী নির্বাচনে ভোট দিতে যখন যায়, তারা নতুন কাপড় চোপড় পরেই একদম ঈদের মতো করে নির্বাচনে অংশগ্রহণ করে, ভোটদানে অংশগ্রহণ করে। এই জন্যই এটা খুব ফেস্টিভ মুড। এটা এই কারণে যখনই এই মানুষের এই অধিকারের প্রতি, গণতান্ত্রিক অধিকারের প্রতি, ভোটাধিকারের প্রতি যখনই আঘাত এসেছে, মানুষ এটা সহজভাবে মেনে নেয়নি। সবসময় যারাই গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, যেই সরকারই হোক, যে দলেই হোক, সেই দলের বিরুদ্ধে মানুষ জাগ্রত হয়েছে। সবসময় আপনি ইতিহাস দেখেন, এরকমই হয়। কারণ মানুষ, আমাদের দেশের জনগণ যারা, তারা এই ভোটের প্রতি তাদের মনে করে যে এটা তাদের সবচাইতে মৌলিক অধিকার, এটা ভোটের অধিকার। এই অধিকার ব্যাহত হলেই তারা মানে সবসময় জাগ্রত হয়। এই কারণে আপনি দেখবেন গত 17 বছরে যারা ভোট দিতে পারেনি, এই যে জেনজি যারা নতুন ভোটার হয়েছে, গত 18 বছরে যারা ভোট দিতে পারেনি একবারের জন্যও, তারা উৎসবমুখর এবং উৎসুক হয়ে আছে এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য। সুতরাং আগামী নির্বাচনও, আজকের যে নির্বাচন, আমি আজকেই বলবো, যেহেতু 12টা এখন শেষ, 12টা নতুন তারিখ শুরু হলো, আজকে 12ই ফেব্রুয়ারি। তো সুতরাং আর অল্প সময়ের পরেই, হয়তো 5-6 ঘন্টা পরেই ভোটের শুরু হবে, নির্বাচনের ভোট দেওয়া শুরু হবে। সুতরাং এখানেও দেখবেন আপনি নতুন যারা ভোটার, তারা যথেষ্ট পরিমাণে আগ্রহান্বিত হয়ে এই ভোটাধিকার প্রয়োগ করবে। আর একটা জিনিস জানি যে একদমই টেকনিক্যাল বিষয়, সেটি হলো যে একদমই নির্বাচনের একদম ডিপে, গভীরে আপনারা কাজ করেছেন। একটি নির্বাচনকে সুষ্ঠু বলার জন্য নিশ্চয়ই আপনার কিছু টেকনিক বা কিছু টুলস বা কিছু জার্গন ইউজ করেন। সেখানে কি কি উপাদান বা কি কি উপর দিয়ে ফেনোমেনা দেখা গেলে মনে হয় যে এই নির্বাচনটি সুষ্ঠু হতে পারে? এটা বলবো কারণ গেল 3টা নির্বাচনের সাথে এটার একটা তুলনামূলক জায়গায় আসার জন্য। এটা হলো আসলে যারা ভোটার, এটা নির্বাচনের প্রধানত ইনস্ট্রুমেন্ট হলো তো ভোটার। ভোটার যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, ভোটার যদি মানে ভোট কেন্দ্রে তাদের ভোট দেওয়ার জন্য না যায়, না গিয়ে থাকে, এবং এই জিনিসগুলোকে আমরা অন্যভাবে যদি ভোট হয়েছে বলে ধরে নিই, তাইলে এটাকে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন বলে মনে করা হয় না। তার কারণ হলো 2014 সালের যে নির্বাচন, সেই নির্বাচনটা এটা আসলে ভোটারবিহীন ছিল, কিন্তু আমরা দেখিয়ে দিলাম যে এটা যথেষ্ট পরিমাণে ভোট হয়েছে। কিন্তু এটা তো মানুষের আইনত বৈধ দেখালাম, আইনত বৈধ দেখালাম, কিন্তু ভোটার যায়নি। ভোট মানে যারা আসলে ভোট দেবে তারা কেন্দ্রে ছিল না। আমরা সবখানে সচক্ষে দেখলাম, মানুষ দেখলো, মানে একটা হাস্যকর একটা অবস্থা। এই জিনিসগুলো তো একটা ইনস্ট্রুমেন্ট, এটা মানুষকে তো এটা এই ধরনের ধোঁকা দেওয়া মানুষ এটা গ্রহণ করে না। তারপরে আরেকটা, যেমন 2018 সালে ঠিক একইভাবে মানুষ দেখলো দিনের বেলায় কেউ নাই, কিন্তু এই পরে দেখা গেল যে অনেক 80% ভোট হয়ে গেল। আর দিনের বেলায় ভোটই নেই, পরে দেখা গেল যে রাতেই ভোট হয়ে গেছে। যারা কেন্দ্র গেল, তারা কেন্দ্র গেল, বা তারা বলো যে আপনাদের ভোট হয়ে গেছে। আর ভোট হয়ে গেল কেমনে? আমরা তো ভোট দিতেই আসিনি, ভোট হয়ে গেল কেমনে? রাতে হয়ে গেছে। তারপর 2024 সালেও একই, একটা দলের মাধ্যমেই নির্বাচন হলো, যাকে আমিটামি নির্বাচন বলে। এক দলের মধ্যেই সব সীমাবদ্ধ থাকলো, তুমি গেলেও আমি, আমি গেলেও তুমি, তুমি গেলেও আমি, এই ধরনের। সুতরাং এই নির্বাচনগুলো তো মানুষ মেনে নেয় না, মানুষ মানতে পারে না। মানুষ যারা আসলে ভোট দেওয়ার, যারা ভোটার, তারাই নাই। সুতরাং এটা স্বাভাবিকভাবে মানুষ এটাকে মেনে নেয় না। সুতরাং এই জিনিসগুলো না থাকলে এটাকে অবাধ, নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন বলে এটা অভিহিত করা যায় না। এবং এটা
কত স্ট্রং ছিল যে মানুষ তো স্যার আপনি জানেন যে মানুষ কিন্তু দীর্ঘ সময় ধরে বলছে ভোট কি হবে, হ্যাঁ, সংশয় এটা। সংশয় সংশয়, সংশয় সংশয়। এবং এই জায়গাটা এবং এই গত এক সপ্তাহ আগেও মানুষ এটা বলছে যে এটা আদৌ বুট হবে কিনা, বুট হবে কিনা। মানুষের মধ্যে একটা সংশয় ছিল। সংশয় ছিল এই কারণে, কারণ যে কোনো তত্ত্বাবধায়ক সরকার হোক বা অন্তর্বর্তীকালীন সরকার হোক, তাদের প্রধানত কাজ হলো একটা সুষ্ঠু এবং নির্বাচন করে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, একটা রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে একটা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এটাই হলো প্রধানতম উদ্দেশ্য এই ধরনের সরকারের। সুতরাং যখনই এই সরকার ক্ষমতা নিল, এই ক্ষমতা নেওয়ার পর থেকেই তাদের উচিত ছিল মানে এই ধরনের প্রক্রিয়া শুরু করা, কিন্তু তারা এটা দীর্ঘায়িত করেছে। মানুষ যেটা স্বাভাবিকভাবে নিতে চাচ্ছে না, নিতে চায়নি। এবং কোনো দল এমনভাবে করেছে, যখনই নির্বাচনের কথা আসছে তখন বলছে এক ধরনের দাবি দাওয়া নিয়ে তারা করেছে। হয়তো দেখা গেল একটা দল নির্বাচন প্রক্রিয়ার 300 আসনে প্রার্থী সেট করে দিল। সেট করে দেওয়ার পরে পরদিনই শুরু করলো, বলো যে আমরা এই ধরনের নির্বাচন মানি না, আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই। এই ধরনের আন্দোলন শুরু করলো। আবার কিছুদিন পরে দেখা গেল আমরা গণভোট আগে চাই। এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে মানুষের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধলো। মানুষ মনে করলো যে কী ব্যাপার, ওনারা তো আসলে নির্বাচন চাচ্ছে না, তারা চাচ্ছে এই ধরনের পদ্ধতিতেও নির্বাচন চাচ্ছে না, যেহেতু পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচন মানবে না। তারপরে আবার বলতেছে যে গণভোট আগে ছাড়া তারা নির্বাচন মানবে না। মানুষের মধ্যে একটা সন্দেহের বীজ বুনতে রাখলো এই সমস্ত দল। সুতরাং এই জিনিসগুলা মানুষের মধ্যে একটা সন্দেহের উদ্রেক হলো এবং মানুষ মনে করলো যে নির্বাচন মনে হয় হবে না, কারণ যাদের জন্য নির্বাচন তারাই নির্বাচন চাচ্ছে না। আমি একটু আমাদের স্যারের কাছে আসতে চাই, নুরুল আমিন ব্যাপারী স্যারের কাছে। আপনি রাজনীতিও করেছেন এবং শিক্ষকতা করছেন, দুইটাই, এবং রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। আমি জানতে চাই যে এই যে বহুল আকাঙ্ক্ষার ভোট, এর মধ্যে আমরা এই আজকে সারাদিনে কিছু ঘটনা ঘটেছে যে বেশ জামাত নেতার কয়েকজনের কাছ থেকে টাকা পাওয়া যাচ্ছে, গোপালগঞ্জে 5টা ককটেল ফুটেছে কিছুক্ষণ আগে, তারপরে এরকমের বিচ্ছিন্ন বেশ কিছু ঘটনা ঘটেছে। তো আমার সাংবাদিকতার সেন্সে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে বিরাট আসর এই নির্বাচনে, সেই জায়গায় এই ঘটনাগুলো খুব বেশি আলোচনার যোগ্য নয়। সেই কারণে আমি উল্লেখ করলাম, কিন্তু আলোচনায় গেলাম না। আমি জানতে চাই যে জনতার রায় আর ইঞ্জিনিয়ারিংয়ের রায়, এটার পার্থক্য আছে নাকি কোনো? অবশ্য পার্থক্য তো থাকবেই। নির্বাচন তো আসল হচ্ছে জনতার রায়। জনতা কাকে ভোট দেবে, কাকে দায়িত্ব দেবে, আমি ক্ষমতাটা বলতে চাচ্ছি না, আমি দায়িত্বটা বলতে চাচ্ছি। কারণ যেহেতু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এই ধরনের সরকার ব্যবস্থায় দায়িত্বশীল সরকার বলা হয়। আমরা তো বলি ক্ষমতায় আসছে, কিন্তু আসলে দায়িত্বটা এই যে আপনার নির্বাচন ইস্তেহার দিচ্ছে বল বিএনপি, জামাত ইসলাম বা অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এই 5 বছর কি করবে তার কিন্তু অঙ্গীকার দিয়ে দিচ্ছে যে আমি এই কমিটমেন্ট দিচ্ছি জাতির নিকট, আমাকে ভোট দাও, আমি এই কাজগুলো করব। তাহলে সেই কাজগুলো করার জন্য ওই ভোটারদের পছন্দ কোন কোন দলকে, কোনটা কি কারটা দেশের কল্যাণমূলক হবে, সেইভাবে তারা সাধারণত চিন্তা ভাবনা করে থাকে। এবং এই নির্বাচনের পরবর্তী পর্যায়ে যদি তারা ওই দায়িত্বটা পালন না করে, তাহলে কিন্তু আবার 5 বছর পরে ভোটারদের নিকট যেতে হবে। কারণ ভোটাররাই হচ্ছে কিন্তু আসল মালিক এই রাষ্ট্রের। যেমন আমরা বলে থাকি যেন আমাদের বাংলাদেশের 18 কোটি জনগণ হচ্ছে এই রাষ্ট্রের মালিকানাটা তাদের। তো ওই মালিকানাটা কিন্তু ওই নির্বাচনের দিন কিন্তু তারা প্রয়োগ করে থাকে। ওই নির্বাচনের মাধ্যমেই তার মালিকানা, যেটা আমার দেশ, আমার রাষ্ট্র, এই মালিকানাটা প্রয়োগ করে। এই জন্যে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আরও গুরুত্বপূর্ণ এই জন্য, যার উপর দায়িত্বটা দেওয়া হবে সে বৈধ কিনা, যে প্রশ্নটা আপনি করেছেন। ইঞ্জিনিয়ারিং তো অন্যভাবে ক্ষমতা দখলে ডাকাতি করার পদ্ধতি। ডিফারেন্সিয়েট আছে, রিগিং আর ইঞ্জিনিয়ারিং তো এক না। না, ইঞ্জিনিয়ারিং সম্ভবত সবচেয়ে আধুনিক বিষয়, যেটা আইনগতভাবে বৈধ হয়, সবকিছুই দেখানো যায়, কিন্তু অত্যাধুনিক যেটা বলা যায় যেটা যেভাবে সেটা হচ্ছে আসল তো হচ্ছে যে আসলে আদিটা হচ্ছে যেটা সঠিক, সেটা হচ্ছে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমার ভোটটা আমি দিয়ে দিলাম। ওই ভোটটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে গণনা করা হবে, আবার প্রকাশ করা হবে। এটা হচ্ছে তারপরে আবার ওই ভোটের উপর ভিত্তি করে একটা সরকার গঠিত হবে, তার দায়িত্বটা
নিবে। তো এটাই হচ্ছে কিন্তু গণতন্ত্র। আমার শাসন আমি করলাম আমি করলাম এবং তখনই কিন্তু ওই সরকারটাকে মনে হয় আমার সরকার, অর্থাৎ এই সরকারটাকে আমি নির্বাচিত করেছি এবং আমি যেন এই সরকারের এই দেশের মালিক সেটাও তিনি গর্ববোধ করে বলতে পারেন। আবার এটাই কিন্তু আসলে আমার দেশে গণতন্ত্র যেটা, এটা কিন্তু আগে ছিল, এখন পর্যন্ত কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। আমি বলবো এখন 1973 সাল থেকে শুরু করে যেভাবে অগ্রসর হচ্ছে সেভাবে কিন্তু ওইভাবে আসতেছে না। একবার অবশ্য আমরা দেখব যেটা এসেছিল 91-এর দিক থেকে ধীরে ধীরে যেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছিল, মোটামুটি 10 বছর আমরা গিয়েছিলাম। আমরা যেটা গত সরকারের সময় যেটা দেখব 15 বছর যাবত গণতান্ত্রিক কোনো প্রক্রিয়াই আমরা দেখতে পাই নাই। অর্থাৎ যেটা আশা ছিল গণতন্ত্রের দিকে অগ্রসর হবে, সেটা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা কল্পনা করা যায় না। হ্যাঁ, আমার তো মনে হয় ডক্টর ইউনূসের সরকারকে সবচেয়ে বড় ফাইটটা করতে হয়েছে যে মানুষ যে মনের মধ্যে থেকে বিশ্বাস করতে পারে না যে আর নির্বাচন হবে কিনা, ভোট হবে কিনা। আপনি যেটা বললেন যে 7-8 দিন আগে না, আমি কিন্তু বলবো কালকে থেকে কিন্তু অনেকে সন্দেহ করছে, আমাকে আজ কালকে প্রশ্ন করছে স্যার ইলেকশন হবে কিনা। আমি বললাম ইলেকশন তো রাত হলে 2 দিন পরেই তো ইলেকশন, এখনও সন্দেহ? বলে এখনও তো আমাদের সন্দেহ হচ্ছে যে নির্বাচনটা হবে কি হবে না। তো এই যে একটা প্রশ্ন, এটা কেন? এটা তো ওই যে একটা প্রবাদ আছে গ্রাম বাংলা কি সারা বাংলাদেশে যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে, অথবা বলতে পারেন চুন খেয়ে মুখ পুড়ে দই দেখলে ভয় পায়, ওই রকম একটা। অর্থাৎ আগে তো আজকে যার বয়স 30 বছর, সত্যিকারের ঘটনা, এই 30 বছরের যার বয়স সে কিন্তু নির্বাচনে ভোট দিতে পারে নাই। তার নিকট তো সে তো ভয়ই পাবে, দেখছে কয়েকটা ইলেকশন সে ভোট দিতে পারে নাই, এই জন্যই কিন্তু প্রশ্নটা আসছে। এবং কেন আজকে এত আনন্দ ঘন পরিবেশে আজকে নির্বাচন হতে যাচ্ছে? অর্থাৎ আমি এতদিন পর্যন্ত আমার ভোটটা প্রয়োগ করতে পারি নাই, আমি আমার মালিকানাটা, যে মালিকানা এটা আমি সত্যিকারের মালিক কিনা সেটাও আমি প্রয়োগ করতে পারিনি। এই জন্যই কিন্তু আনন্দ বেশি, অতীত নির্বাচনের চেয়ে নির্বাচনটা। আচ্ছা, আমরা যে কথাগুলো কিছু প্রাসঙ্গিক আসছিল, যদিও এই ভোটের যে উৎসবের আমেজ উঠেছে সেখানে এটি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আওয়ামী লীগের যারা ভোটার তারা কি মনোভাবের জায়গাতে কট্টর জায়গার থেকে এখন কি দোদুল্যমান এবং আস্তে আস্তে সফট হচ্ছে কিনা? আপনি সুন্দর প্রশ্ন করেছেন। সেটা দেখেন আওয়ামী লীগ কত বড় খারাপ অবস্থায় পড়েছেন। আওয়ামী লীগ প্রধান, পতিত সরকারের প্রধান শেখ হাসিনা ও আজ দিল্লি বসে কিন্তু ঘোষণা দিয়েছেন যে নির্বাচন বয়কট করুন। তার সন্তানও কিন্তু 2 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলছে এই নির্বাচনে অংশগ্রহণ করো না। কিন্তু এই মাঠে যে প্রশ্নটা আপনি করলেন, মাঠে কিন্তু যে দেখেন আওয়ামী লীগ একদম ডাইরেক্টলি উৎসব মুখর অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করতেছে। কোনো জায়গায় প্রকাশ্য ঘোষণা বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধানের শেষে ভোট দিন। আবার কিছু কিছু এলাকায় আছে, যেমন আমি যেটি খবর, আমরা তো গবেষণা করি এই বিষয় নিয়ে, আমরা খবর পেলাম যে কাদের সিদ্দিকী সাহেবের ভাই লতিফ সিদ্দিকী সাহেবের ওখানে আওয়ামী লীগ, জামাত ইসলাম তারপর অন্যান্য ইসলামিক পলিটিক্যাল পার্টি মিলে, অর্থাৎ বিএনপির ক্যান্ডিডেটকে কীভাবে ফেল করাতে হবে, ওইখানে কিন্তু তারা ঐক্যবদ্ধ। অর্থাৎ আওয়ামী লীগ বেশি অংশ কিন্তু প্রকৃতপক্ষে জামাতকে হটাতে চাচ্ছে, যার জন্য বিএনপিকে ভালোবেসে না, কিন্তু ওই 70 আমার বন্ধু এইভাবে ভোটটা। কিন্তু এই ভোটাররাও কিন্তু বেশ রিজিড ছিল কিনা? হ্যাঁ, অফকোর্স রিজিড ছিল। এরা সফট হলো কি এমন? সফট হলো অন্যতম কারণ, একটা কারণ হচ্ছে যেন ওই জামাত ইসলাম যেন না আসে। এমন একটা ওয়েব সৃষ্টি হয়েছে যে আমি যেটা বলি আপনাকে, জামাত ইসলাম আমার মনে হয় আসন পাবে না, 3টা পরে 18টা আসন পেয়েছে জামাত ইসলাম আগের ইলেকশন, 18টা 3টা 2টা। হ্যাঁ, তাহলে সুতরাং সেই জামাত ইসলাম আমার মনে হয় বেশি 50টা আসন পাক। কিন্তু একটা রব উঠেছে, এমনভাবে তারা প্রোপাগান্ডা করেছে। আরেকটি কারণ আছে, ওই বিশ্ববিদ্যালয়গুলোতে যখন জামাত সমর্থিত ছাত্র শিবির ভালো রেজাল্ট করেছে, তখন কিন্তু একটি অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে নির্বাচনমুখী অবস্থায়। তার জন্য কিন্তু মানুষ ভয় পেয়েছে এবং এটা কিন্তু ছাপে বড় হয়েছে। অর্থাৎ আমাদের গণতন্ত্রের জন্য, শুধু আমি পার্টি বিএনপির কথা বলবো না,
আমাদের সার্বিকভাবে সেটা হচ্ছে অর্থাৎ ইনক্লুসিভ ইলেকশনটা কিন্তু এখন হয়ে যাবে। ভাইয়া খুব সুন্দরভাবে বললেন যে ইনক্লুসিভ ইলেকশনের একটা কিন্তু ওই ভোটাররা ভোট দিতে আসছে কিনা, তারা পার্টিসিপেট করতেছে কিনা নির্বাচনে। শুধুমাত্র রাজনৈতিক দলগুলো অংশগ্রহণও হবে না, রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে, অ্যাট দ্য সেম টাইম ভোটাররা ওই ভোট নির্ভয়ে তারা ভোট দিতে পারছে কিনা। সেটা তাহলে আমি কি দেখতেছি, আমরা দেখতেছি যে ভোটাররা কিন্তু ভোট দিতে আসতেছে। আওয়ামী লীগের যে যারা মানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছে না, সেটি একটি কারণও আছে। কারণ হচ্ছে এই যে 1.5 মাসে 1400-1500 ছাত্র জনতা হত্যা করা, তারপরে 30 থেকে 35,000 মানুষকে আহত করা, এটা তো একটি বিচার হতে হবে। আনপানিশ তো যাওয়া যায় না, তাহলে তো আবার গণতন্ত্র হচট খাবে। আপনি পৃথিবীর ইতিহাসে দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও কিন্তু আমরা দেখব ফ্যাসিস্ট পার্টি কী করেছে, তাদের বিচার হয়েছে। সেই তুলনায় তো বিচার যদি না হয়, তাহলে তো আবার গণতন্ত্র হচট খাবে। গণতন্ত্র শুধু ভোট দেওয়া না, আইনের শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে। তো আমি আইনের শাসনে যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে তো গণতন্ত্র হবে না। আইনের মাধ্যমেই কিন্তু আবার তাদের আসতে হবে। আমরা একটা বিরতিতে যাব, তার আগে ডক্টর মোহাম্মদ জকরিয়ার কাছে আমি প্রশ্নটা রেখে যাচ্ছি। সেটি হলো যে বিভিন্ন ধরনের জরিপ হচ্ছে, আমি জরিপে বিভিন্ন দুই দলের কাউকে বিভিন্ন আলোচনা হচ্ছে। আপনি জানেন যে স্ট্যাটিস্টিক্স আসলে ট্রুথ না, স্ট্যাটিস্টিক্স হলো এক ধরনের ট্রুথের মতো করে বানানো। এটা স্যাররা আরও ভালো বলতে পারবেন। কিন্তু আমি যেটা যেতে চাই সেটি হলো যে আপনি নির্বাচনগুলো করেছেন, দেখেছেন, ঠিক এই যে নির্বাচনের মনোভাব থেকেই জাতি বের হয়ে গিয়েছিল, এই ভোটের মাধ্যমে কি সেই লাইনে বা জাতির মধ্যে যে না আবারও ভোট হবে, এবং এমন জায়গাটাও আসুক যে আওয়ামী লীগের যদি এই শাস্তির পরে, বিচারের পরে, তাদের রিকনসিলিয়েশনের পরে আবারও আওয়ামী লীগ যদি আসে, আওয়ামী লীগের আদর্শ তো মুছে দেওয়ার কিছু নাই, সেই আওয়ামী লীগ যদি আবারও আসে, তারাও আবার সেই আস্থা নিয়ে ভোটের মধ্যে আসবে, আবারও তারা কখনো এরকমের চিন্তা করবে না। এই জায়গাটির ব্যাখ্যায় আমি আসবো আমি একটা বিরতির পর। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ালা। যে প্রশ্নটি করেছিলাম যে এই ভোটের মাধ্যমে কি এই যে ভোট থেকে যে মানুষ মুখ তুলে নেওয়া, যেমন ধরেন বিএনপি আওয়ামী লীগ একভাবে গিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে গিয়েছিল, তাবিতাওয়াল ইশরাক হোসেন, এবং ওইদিকে আওয়ামী লীগের গিয়েছিল। কিন্তু আমরা সেই নির্বাচন দেখেছি, সেই নির্বাচনে 3 থেকে 5% ভোট পড়ছে, অর্থাৎ ভোটাররা যায়নি। বিএনপি ছিল কিন্তু, প্রতিপক্ষ ছিল, কিন্তু ভোটাররা যায়নি। মানে ওই সময় চূড়ান্তভাবে ভোটাররা এক ধরনের নীরব আন্দোলন দেখালো যে এই তোমাদের এই নির্বাচন আমরা যাব না, এই নির্বাচনকে বিএনপি সারাক্ষণ বলেও ভোটারকে আনতে পারেনি। এই জায়গাতে আমি বলছি যে আপনি কি এই ভোটে দেখতে পাচ্ছেন যে ওই মনোভাবের জায়গা থেকে জাতিকে ওঠানো গিয়েছে? ধন্যবাদ। আমার মনে হয় গত 17 বছরের যে মানুষের ভোটের প্রতি যে অনীহা, মানুষ কেন্দ্রে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছিল। কারণ জানে আমরা কেন্দ্রে গেলেও যেহেতু আমার ভোট আগেই হয়ে গেছে, এই কথাটা বলছে। এই কারণে যেহেতু আমি দিলেও কি না দিলেও কি, এই কারণে মানুষ ভোটে আগ্রহ হারিয়ে ফেলেছিল যে কোনো নির্বাচনেই। কিন্তু সেই জিনিসটা থেকে আমার মনে হয় মানুষ এখন বেরিয়ে এসছে। কারণ প্রচারণায় দেখা যায় মানুষ যেভাবে অংশগ্রহণ করছে, প্রত্যেকটা দলেরই, প্রত্যেক দল যেভাবে ভোটের প্রচারণা করছে, মানুষ অংশগ্রহণ করছে, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এতে মনে হয় মানুষ আবার ভোটের আগ্রহ তারা ফিরে পেয়েছে এবং মানুষ ভোটের প্রতি আগ্রহান্বিত হচ্ছে। দেখা যাচ্ছে আরও ভালোভাবেই এটা করবে। তার কারণ হলো যেখানেই যাচ্ছে, যেমন আমাদের মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল, এই দলের চেয়ারম্যান সুদূর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং খুলনা থেকে এদিকে সিলেট যেখানেই যাচ্ছেন, মানুষের যে আগ্রহ, মানুষ যে তাকে স্বাভাবিকভাবে যেভাবে বরণ করছে, মানুষ আগ্রহান্বিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসছে। সুতরাং এটা মনে হয়
মানুষ ভোটের দিনেও ঠিক একইভাবে এই ধরনের তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বলে আমি আশাবাদী এবং আশান্বিত। এবং নির্বাচন কমিশনও যেভাবে এবং সরকারও যেভাবে এই নির্বাচনের প্রতি এবং দায়িত্ব পালন করছেন, এবং নির্বাচন কমিশন আজ পর্যন্ত মোটামুটি সমস্ত জেলা উপজেলায় যেভাবে তাদের নির্বাচনে মালামাল থেকে শুরু করে, যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ থেকে শুরু করে যে কার্যক্রম তারা সমাপ্ত করে এনেছেন, সুতরাং এইসব দিক বিবেচনা করলে এবং পত্রপত্রিকা এবং এখনকার যে সোশ্যাল মিডিয়ায় দেখি আমরা, মোটামুটি সবখানেই একটা আগ্রহান্বিত ভাব সবারই, সেটা যারা নির্বাচনে দায়িত্ব পালন করছেন তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য, এবং যারা ইতিপূর্বে 3টা নির্বাচন করেছিল, এই 3টা নির্বাচনের যারা যারা দায়িত্ব পালন করেছিলেন তারা সঠিকভাবে কেন দায়িত্ব পালন করে না, এগুলো নিয়ে বর্তমান সরকার কিন্তু একটা কমিশন গঠন করেছিলেন, তদন্ত কমিশন। সেই তদন্ত কমিশন নির্ধারণ করেছে কারা কারা এটার করেছিল। সুতরাং এইসব থেকে বেরিয়ে আসার জন্য যারা যে সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, বা অন্যান্য যারা দায়িত্ব পালন করে, নির্বাচন কমিশনের কর্মকর্তা থেকে শুরু করে, তারা এবার সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য উদ্গ্রীব হয়ে আছে, যথাযথ দায়িত্ব পালন করার। তাদের যে দুর্নাম, অধিক দুর্নাম, এগুলো গোছানোর জন্য তারা মোটামুটি এখন সঠিকভাবে পালন করার জন্য। এখানে আমি একটু নুরুল আমিন ব্যাপারী স্যারের সাথে আসতে চাই। সেটি হলো যে যখন আপনি ভোটে আসবেন না ক্ষমতায়, কিন্তু ক্ষমতায় আসলেন, তখন নিজের দেশের মানুষের কাছে তো আপনি অবজ্ঞাত থাকেনি, হয়তো বা মুখে বলে না মানুষ, নির্যাতনের ভয়ে বলে না, আইন এই গুম খুনের ভয়ে বলে না। প্রতিবেশীর কাছেও বা অন্য দেশের কাছেও কি আপনার খুব বেশি মান থাকে যখন প্রতিবেশীও জানে যে তুমি তো আসলে তোমার দেশের মানুষের ভোটে আসো নাই? এটা হচ্ছে কি, বর্তমান সময়ে এটা কিন্তু একদম অপরিহার্য। অর্থাৎ আমরা দেখব বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো এই নির্বাচনটার দিকে তাকিয়ে থাকে, কারণ সরকারটি বৈধ কিনা। কারণ এই সরকারের সাথে কিন্তু তার অনেকে এগ্রিমেন্ট করতে হচ্ছে। এটা সেই পাওয়ারেই কিন্তু ট্রাম্প বোম ফেলে দেয় ইরানে, কেউ কিছু বলে না। এটা কিন্তু একটা ইনার পাওয়ার। তাছাড়া আবার আপনার সাথে কতটুকু সম্পর্ক রাখবে, কারণ এই সরকারটি জনগণের কিনা, জনগণের নিকট জবাবদিহি কিনা। যদি জবাবদিহি না থাকে, মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গত করলে একটা এগ্রিমেন্ট হয়েছে, এখন এই সরকার যদি এসে যদি সে জনগণের সরকার হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়। এই আলোচনাতে আসবে, এটার সাথেই আমি বলছিলাম, দেখেন যে রাশিয়া, চীন অনেক দূর এগোচ্ছে, কিন্তু শুধুমাত্র এই নিজের জনগণের কাছে সরকারের জায়গাটায় থাকায় যুক্তরাষ্ট্র অনেক অন্যায় করে। কিন্তু যুক্তরাষ্ট্র, কারণ যুক্তরাষ্ট্র ওই গণতন্ত্র রক্ষা করার নামে কিন্তু এগুলি তারা করতেছে যুক্তরাষ্ট্র। আমি এটা বলার কারণ হলো যে আপনি দেখেছেন যে একটি যে বড় জোটটি, বিএনপি নেতৃত্বাধীন যে জোটটি, তার যে শীর্ষ নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, উনি একক সংখ্যাগরিষ্ঠতা ডয়চে ভেলকে বলেছেন যে একক সংখ্যাগরিষ্ঠতার তিনি প্রত্যাশা করেন যে তারা করবেন। কিন্তু আরেকটি বিষয় আলোচনা করেছেন যে দেশের মানুষ যা চাইবে না সেই বিষয়ে কোনো দেশের সাথেই আসলে ডিপ্লোম্যাসিতে যাব না। আমি বেসিক্যালি এই জায়গাটায় উনি কিন্তু এটা আরো সুন্দর ভাষায়, আমি এই জন্য ওনাকে প্রশংসা করি, কারণ হি ওয়াজ মাই ডাইরেক্ট স্টুডেন্ট। এত সুন্দর সাহিত্যিক ভাষায় উত্তর দিয়েছেন। এই প্রশ্নটা কিন্তু উনি যখন আসলেন তখনই কিন্তু সাংবাদিক করেছিলেন, আমি জাস্ট ওয়াকি ভালো হয়েছিলাম, উত্তরটা আমি খুশি হয়েছিলাম। প্রশ্ন করেছিলেন যে এই ভোটের মাধ্যমে কি সে শক্তিটা পাবে কিনা। ভেরি গুড, হ্যাঁ, প্রশ্নটা আমাকে সময় দেন। প্রশ্নটা করেছিল আপনার সাথে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে কি হবে। ওনার খুশি ল্যাঙ্গুয়েজটা, উত্তরটা অত্যন্ত সুন্দর ছিল। উনি বলছিলেন, আমার দেশের মানুষ যদি প্রতিবেশী রাষ্ট্রের সাথে উষ্ণ সম্পর্ক স্থাপন করতে চায়, আমি প্রতিবেশী রাষ্ট্রের সাথে উষ্ণ সম্পর্ক স্থাপন করব। আমার দেশের মানুষ যদি প্রতিবেশী রাষ্ট্রের সাথে শীতল সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে আমি শীতল সম্পর্ক স্থাপন করব। যেমন সাহিত্যিক ভাষায় বলেছেন, তেমনিভাবে গভীর অন্তর্নিহিত মিনিং আছে এটার। এটা হচ্ছে ওই ফরেন পলিসিস ডিটারমাইন্ড বাই দ্য ডোমেস্টিক পলিসি। অর্থাৎ আমার ডোমেস্টিক পলিসির উপর নির্ভর করে কিন্তু পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হয়, যেটা ওই আওয়ামী লীগ সরকার 15 বছরটি করেনি। অর্থাৎ সে
সরকারের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশনস রেখেছে, অনেক ক্ষেত্রে পার্টি টু পার্টি রিলেশনস রেখেছে, কিন্তু সম্পর্কটা হবে পিপলস টু পিপলস। এটাই হচ্ছে গণতন্ত্র। দিস ইজ দ্য বিউটি অফ দ্য ডেমোক্রেসি। অর্থাৎ গণতন্ত্র এটাই দেয়, এই যে আমি আমার রায়ের উপর ভিত্তি করে লেজিটিমেট গভর্নমেন্ট। লেজিটিমেসি মিনস দ্য অ্যাপ্রুভাল অফ দ্য পিপল। একটা লেজিটিমেট সরকার তখনই বলা হয় জনগণের অ্যাপ্রুভ করে, অনুমতি দেয়, কিসের মাধ্যমে? থ্রু ব্যালট। এই ব্যালটের মাধ্যমে তাকে এই ক্ষমতাটা অর্পণ করে। তাহলে সেই ক্ষেত্রে উনি যদি নির্বাচিত হয় তাহলে ওনার পলিসিটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে সারা পৃথিবীতে। কী জন্য? জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। উনি তখন বলবে যে এটা জাস্ট শক্তিশালী রূপে যে এটাই হচ্ছে আমার জনগণের রায়, এই রায়ের উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নিয়েছি। এটাই হবে সবচেয়ে বড় ভালো জিনিস। এটা তো এই ভোটের একটা গুণ, মানে যেই জিতুক বা যেই, এবং এই ভোটে যিনি বিরোধী দলও হবেন তার কেমন প্রভাব থাকবে মানে রাষ্ট্র গঠনে? আমি তো আপনার সুন্দর প্রশ্ন করেছি, আমি অত্যন্ত খুশি। অর্থাৎ আমি কিন্তু আরও খুশি হব তারেক রহমান সাহেব, আমি আমার ভাষায় যেটা বলি, উড বি দ্য প্রাইম মিনিস্টার অফ দিস রিপাবলিক আফটার 2 or 3 days আফটার দ্য ইলেকশন। সেই ক্ষেত্রে কিন্তু আমি গণতন্ত্রের জন্য সংসদীয় ধরনের সরকার ব্যবস্থা, আমি একটা শক্তিশালী অপোজিশন চাবো মনে মনেকে আমি কেন প্রকাশ্যে, যেটা মনে মনে যেটা সেটা আজকে প্রকাশ্যে বললাম, কারণ শক্তিশালী অপোজিশন ছাড়া পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ফাংশন করে না। দেখেন আপনি 15টি বছর কোনো অপোজিশন কোনোভাবেই করতে পারে ছিল না। আমি আর একটা শেষ পর্যন্ত বিএনপি 7 জন এমপিকে জোর করে ধরে এনে পারে। আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। পাকিস্তানে যখন 1958 সালে ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান ক্ষমতা আসলেন, তিনি নামকাস্তে লোক দেখানোর জন্য একটা কমিশন করলেন কি বিচারপতিকে। ওই সময় কিন্তু কোনো প্রধান বিচারপতির নাম শাহাবুদ্দিন ছিলেন। তার নেতৃত্বে পাকিস্তানে কেন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ফেল করলো, ফেলিউর অফ দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ইন পাকিস্তান। ওই কমিশন তখন 3টা পয়েন্ট দিয়েছিল তদন্ত করে। হ্যাঁ, কি? প্রথমটা হচ্ছে ল্যাক অফ স্ট্রং অপোজিশন পলিটিক্যাল পার্টি ইন দ্য পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টে শক্তিশালী অপোজিশন পার্টি ছিল না, অভাব ছিল। সেকেন্ড, আনফিউ ইন্টারফারেন্সেস অফ দ্য হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রপ্রধানের অযাচিত হস্তক্ষেপ করা কিসের উপরে? পার্লামেন্টের উপরে, আর ওই ক্যাবিনেটের উপরে। আরেকটা ছিল, সেটা হলো গিয়ে ওই আমলাদের যেই পাওয়ারটা, সেটা অগণতান্ত্রিকভাবে তারা যখনই ভোটে জিতে আসবেন তখন কোনো আমলাও আপনার উপরে যাবে না, তখন কোনো সেনা প্রধানও আপনার উপরে যাবে না। ওই আমলাতন্ত্রটা হবে নিয়ন্ত্রিত আমলাতন্ত্র। এটা সামরিক হোক, বেসামরিক, এবং আমলাতন্ত্র ছাড়া কিন্তু দেশের উন্নয়নও হয় না। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু সেটা হতে হবে নিয়ন্ত্রিত আমলাতন্ত্র। আমি মোহাম্মদ জকরিয়ার কাছে একটু আসতে চাই। সেটি হলো যে আমরা যেটি যেমন যদি আমেরিকার অনেক দোষগুণ আছে, কিন্তু তারপর ওদের নির্বাচনটাকে নিয়ে আমরা আলোচনা করতে চাই। সেটি হলো যে আমরা ওখানে দেখি, স্যার আপনিও দেখবেন যে এদের নির্বাচনের রেশিওটা এরকম থাকে 45, 55, 48, 51, 53, 54, 48। তো এই যে আমরা জানি না আমাদের কালকের রেশিওটা কি হয়, রেশিওটা যেটাই হোক, এইটা কিসের জন্য হয়? এটা কি নির্বাচনের ভোটের সুষ্ঠু পরিবেশের জন্য হয়, নাকি ভোটারদের জ্ঞান গরিমার জন্য হয়, নাকি সিস্টেমের জন্য হয়? এটা সিস্টেম, কারণ সেটা আমেরিকান সিস্টেম হলো এটা দ্বিদলীয়, মানে সেখানে ওই যে যেটি স্যার বললেন যে বিরোধী দল এবং সরকারি দল, বিরোধী দলও সরকারকে যে শক্তিটা দিবে, দুইটা দল সবসময় দীর্ঘদিন থেকে তারা এইভাবেই চলে আসছে এই গণতান্ত্রিক পদ্ধতিতে। কোনো এক দল এবারের ক্ষমতায়, আরেক দল আবার ক্ষমতায়, এদের দোষ ত্রুটি, মানে যারা ক্ষমতাসীন থাকে তাদের দোষ ত্রুটি করে আবার আরেক দল ক্ষমতায় আসে। এই দ্বিদলীয় হওয়ার কারণে এদের মধ্যে একটা মানে যে একটা কি বলে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার কারণে, এবং মানুষের মধ্যেও এই দুই দলের বাইরে আর কোনো দল তেমন একটা গ্রোন আপ করতে পারে না, করতে পারে না, যার ফলে এই দুই দলের মধ্যেই সীমাবদ্ধ। এবং এই দীর্ঘদিন থেকে এটা চলার কারণে এবং ভোটারদের মধ্যেও এই দুই দলের মধ্যেই থাকে আর কি। কিন্তু আমাদের তো এখানে এমন, এটা ছোট্ট একটা দেশ,
আপনি কয়টা দল আছে আপনি নিজেই বলতে পারবেন না, এবং ইতিমধ্যেই প্রায় 60-70টা দল নিবন্ধিত হয়েছে বাংলাদেশে, এবং এর বাইরেও নিবন্ধিত দলের বাইরেও অনেক দল রয়েছে। সুতরাং এখানে এত বহুদলীয় ইয়ের মধ্যে, মানুষের মধ্যে এত ইয়ের মধ্যে এগুলা আসলে ইয়ে করা। আমরা যে আলোচনাটা যেতে চাচ্ছিলাম, যেটি স্যার আপনার কাছে আবার আসবো বিরতির পরে, সেটি হলো যে আমাদের এই ভোটের মাধ্যমে আমরা যে সংসদটি পাবো, যিনি প্রধানমন্ত্রী হবেন এবং যিনি বিরোধী দলীয় নেতা হবেন, এবং দীর্ঘ সময় পরে হয়তো বা আমরা দুজন পুরুষ নেতা পাবো, বা আমি এখানে নারী পুরুষের কোনো বিভেদ করতে চাইনি, কারণ স্বয়ং যুক্তরাষ্ট্রই এখন পর্যন্ত নারী রাষ্ট্রপতি করেননি তারা। তো সেই জায়গাতে এবং আগামীর বাংলাদেশের কি দেখছেন, তাহলে এই সমীকরণটা কি দেখছেন, এই আলোচনাটি থাকবে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আমরা ভোটের প্রতীক্ষায় আছি। ভোটে অবশ্যই একটি দল জিতবে, আর আরেকটি দল কিন্তু হারবে না, আরেকটি দল বিরোধী দল হবে। এইভাবে আমরা চিন্তা করি। 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। আমরা একদম শেষ প্রান্তে, ডক্টর মোহাম্মদ জাকারিয়া, আমরা একটু আলোচনা করব, আসলে সেটা ঢাকার আসনগুলো নিয়ে আলোচনাটা করব। ঢাকার আসনগুলো নিয়ে একটু আলোচনা করব, কিন্তু তার আগে আমি একটু জানতে চাই যে এই নির্বাচনের মাধ্যমে যিনি প্রধানমন্ত্রী হবেন, যিনি বিরোধী দলীয় নেতা হবেন, এই দুইজনের নেতৃত্বে বাংলাদেশ কোন পর্যায়ে যাবে, খুব সংক্ষেপে বলবেন। দুজনের উপরে প্রথমে বেশি আশা ভরসা করবো আমরা প্রধানমন্ত্রী যিনি হবেন তার উপরে। তারপরে আমরা কিন্তু আশা ভরসা করব অপোজিশন পার্টির যিনি নেতা হবেন। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে কিন্তু প্রাইম মিনিস্টার যিনি হন, তিনি কিন্তু মনে করেন বিএনপি প্রধানমন্ত্রী হলে তিনি কিন্তু বিএনপির নেতা না, তিনি সারা বাংলাদেশের নেতা। হি ইজ দ্য লিডার অফ দ্য কান্ট্রি, তিনি প্রাইম মিনিস্টার অফ দ্য লিডার অফ দ্য অপোজিশন, হি ইজ দ্য লিডার অফ দ্য ফ্লোর। ওই ফ্লোরের নেতা, কিন্তু ফ্লোরের লিডার মিনস হচ্ছে তিনি দেশের নেতা হচ্ছেন। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু তার উপর নির্ভর করে। আবার যিনি অপোজিশনে বসে আছেন তিনি কিন্তু ওই শ্যাডো ক্যাবিনেট একটা কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আছে। আজকে যিনি অপোজিশনে বসা, কালকে তিনি কিন্তু আবার প্রাইম মিনিস্টার হতে পারেন, কালকে মিনস নেক্সট ইলেকশনে। তাহলে তারও কিন্তু জাতির প্রতি কর্তব্য আছে। ওখানে দেখবেন শ্যাডো ক্যাবিনেটে যিনি শিক্ষামন্ত্রী থাকবেন, তারপর অপোজিশন পার্টি আবার কিন্তু একটা শিক্ষামন্ত্রী শ্যাডো মিনিস্টার থাকবে। কেন? তার উত্তরগুলি তিনি দিবেন। প্রাইম মিনিস্টার জনাব, আমি তারেক রহমান সাহেবকে বলি, যেহেতু উড বি প্রাইম মিনিস্টার ইনশাল্লাহ হতে যাচ্ছে, ওনার পিছু আরেকজন থাকবে। আপনি নিশ্চিত? আমি আমার গবেষণায় আমি নিশ্চিত, আমাদের গবেষণায় যেটা আছে নিশ্চিত, সেটা হচ্ছে। আর একটা দিক যেটা আমি বললাম সেটা হচ্ছে, একদিকে আমি এইদিকে কিন্তু আমি খুশি, কারণ আমি একটু শক্তিশালী অপোজিশন পার্টি চাচ্ছি পার্লামেন্টে, সেটা আপনাকে বললাম কিছু। আমরা একটু ডক্টর জাকারিয়া, আপনি বিএনপি নির্বাচন কমিটির মধ্যেই আছেন, আপনি তো ঢাকার আসনগুলো, আমি সারা দেশের কথা বলছি না, ঢাকার আসনগুলোর কেমন অ্যানালাইসিস মনে হচ্ছে, যে লড়াইগুলো কেমন হবে, বা হেভিওয়েট প্রার্থী আছে ঢাকায় অনেকগুলো? এগুলো আসলে মানুষের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেসব মানুষ দেখতেছে, মানুষ মনে করতেছে যে বিরাট একটা কিছু, যেমন খুব আলোচনার মধ্যে 1 নাম্বার কিন্তু ঢাকা 8। হ্যাঁ, না ঢাকা 8ও আছে, যেমন ঢাকা 17 যিনি ক্যান্ডিডেট একসময় বললেন যে আপনি বিএনপিকে আমরা একটা আসনও দিব না, 100 আসনও পাবে না। এগুলো হলো মানুষের কতগুলা মানে স্ট্যান্ডবাজি, এগুলো করার কারণ বিএনপি এমন একটা দল, আপনি 1991 সালে গ্রেটার ঢাকাতে একটা সিটও অন্য কোনো দল পায়নি। সে গ্রেটার ঢাকার গাজীপুর বলেন, মানিকগঞ্জ বলেন, মুন্সিগঞ্জ বলেন, নরসিংদী বলেন, ঢাকা সিটি বলেন, ঢাকা জেলা বলেন, মানে এই দলের, বাংলাদেশ জাতীয়তা দলের এই রেকর্ডও আছে, সমস্ত আসনগুলাই তাদের হাতে ছিল। সুতরাং এইরকম একটা দল, এই দলের নেতা কখনো কোনো আসনে হারেনি খালেদা জিয়া। হ্যাঁ, সুতরাং এইরকম একটা দলকে, যারা পরীক্ষিত একটা দল, যারা সব আসন পেয়েছে, তাদেরকে বলা হচ্ছে যে একটি আসনে দেওয়া হবে না। এগুলো আসলে মুখরোচক কথা ছাড়া আর কিছু না। আর যে দলের এই সমস্ত এলাকায় একটা সিটও কেউ পায় নাই, সেই দলের নেতা বলতেছে যে এখানে আমরা একটা আসনও দিব না।
এগুলো একটা হাস্যকর বিষয়। সুতরাং আমাদের মনে হয় ঢাকাতেও ইনশাল্লাহ যারা নির্বাচন করছে এখানেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালো রেজাল্টই করবে, ভালো আসনই পাবে তারা, এটা আমরা আশাবাদী। কারণ যারাই নির্বাচন করতেছে এবং যেসব প্রার্থী আমাদের এখানে রয়েছে বা জাতীয়তাবাদী দলের, তারা ভালো ফলই করবে আশা করি। আচ্ছা, এবং আমি- ঢাকা 8-এরও দেখেন আপনি কি যে অবস্থা। আমি এটা সম্ভবত এই এখন পর্যন্ত যত নির্বাচন সর্বোচ্চ কাভারেজ পাওয়া কোন নির্বাচনে এই ধরনের ব্যক্তি আক্রমণ দেখা এটা যায়নি। আমরা কখনো দেখা যায়নি এবং এরকম। তিনি কিন্তু মানে যিনি বর্ষিয়ান নেতা মির্জা আব্বাস, মির্জা তিনি আব্বাস, তিনি সর্বোচ্চ একদম ধৈর্য এবং ধৈর্যের পরিচয় তাকে দিয়েছেন। সব ধরনের আমন্ত্রণ জানিয়েই এগিয়ে গিয়েছে। এগিয়ে গেছে এবং আমরা ধারণাই করি না যে উনি এই ধরনের একটা ধৈর্য পরিচয় দেবে, কিন্তু দেখা গেল যে আসলেই উনি ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমি পরবর্তী একটা দেখলাম, আমি ওই দিন মতিঝিলের দিকে সচিবালয়ে যাচ্ছিলাম, দেখি ওনার বাসার সামনে বিরাট করে অপোজিশন, ওনার বাসা থেকে উনি বেরোতে পারতেছেন না, এরকম একটা আচ্ছা, আমি মানে গায়ে একটু, পড়া ঝগড়া করার মতো। আরেকটি আলোচনায় আনি, যেটি স্যার নিজেই আলোচনায় আনছেন, যে যেমন ধরেন ঢাকা 15, সেটিও একটা হেভিওয়েট জামাতের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, এবং সেখানে যিনি আছেন শফিকুল ইসলাম মিল্টন, তিনিও কিন্তু যুব দলের খুব ডাকসাইটে নেতা। এখন অনেকে বলছেন যে মাঠের ইয়েতে শফিকুল ইসলাম মিল্টনের খুব এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, তো আমি জানি না যে মাঠের ক্ষেত্রে কি হবে। আমিরে জামাত জিতে যাক, সেটিও যেমন সত্যি হতে পারে, শফিকুল ইসলাম মিল্টনও যদি কোনো দলের প্রধান নেতা হেরে যায়, তাকে কি টেকনোক্রেটে বিরোধী দলীয় নেতা বানানো যায়? আইনটা কি? না, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে পার্লামেন্টারি বিরোধী দলের নেতা হতে হলে তাকে সরাসরি নির্বাচিত হতে হবে। তাকে নির্বাচিত হতে হবে, এবং নির্বাচিত না হলে তিনি হতে পারবেন না। নির্বাচিত যারা হবেন তাদের মধ্য থেকে টেকনোক্রেটে বিরোধী দলীয় নেতা হওয়ার কোনো সুযোগ নেই, মন্ত্রী হতে পারে। মন্ত্রী হতে পারে। যেমন আপনি 79 পার্লামেন্টে দেখেন, 79 পার্লামেন্টে তিনি এত বড় নেতা ছিলেন না আওয়ামী লীগের, যিনি আসাদুজ্জামান সাহেব। যেমন আসাদুজ্জামান সাহেব তো আওয়ামী লীগের সিনিয়র লিডার ছিলেন না, আপনার প্রশ্নে ওখানে অনেক বড় বড় আমি সহজ করে উত্তর নেতা দিচ্ছি। ছিলেন। তারেক রহমান সাহেব যদি মনে করেন লন্ডন থাকতেন, তিনি কিন্তু যদি ভোটার থাকতেন, নির্বাচন কিন্তু ওখানে থেকে করতে পারতেন, বাইরে থেকে। তবে উনি প্রাইম মিনিস্টার কিন্তু হতে পারতেন, পার্লামেন্ট তাকে প্রাইম মিনিস্টার, তবে 90 দিনের মধ্যে এসে আবার তাকে আবার ইলেক্টেড হয়ে তারপর করতে হতো। এটা হলো সাংবিধানিক আমি বিধান। আবার বুঝিনি, আবার আমি তারেক রহমান সাহেবকে বাদ দিই, আমি যে কোনো মনে করেন অন্য একজন ক্যান্ডিডেট, হ্যাঁ, বিএনপিরই ধরি আমি, তিনি দেশের বাহিরেও আছেন যে কোনোভাবে, তার ভোটার লিস্টে তার নাম আছে, ভোটার তালিকায় তার নাম আছে, উনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো 3টি কনস্টিটিউয়েন্সিতে নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন। এখন উনি কি করলেন, মনে করেন এমন একজন ক্যান্ডিডেট এই নির্বাচনে অংশগ্রহণ করলেন না, পার্লামেন্ট হয়ে গেল, ঠিক না? এই পার্লামেন্টে তখন প্রাইম মিনিস্টার বানানো হবে। প্রাইম মিনিস্টার তো মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, তারা সিদ্ধান্ত দেবে পার্লামেন্টারি বোর্ডে, তারপরে ই করবে, তাকে বানালো। তারা সিদ্ধান্ত যদি নেয় যে যিনি নির্বাচিত না তাকে আমি প্রাইম মিনিস্টার দলের লিডার, তাহলে কি হবে, ওই 90 দিনের মধ্যে 90 ডেজের মধ্যে তাকে অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আছে, কিন্তু বিরোধী দলীয় নেতা হতে হলে নির্বাচিত হতেই হবে। নির্বাচিত। তার মানে যদি প্রধান নেতা হেরে যান, তিনি আর বিরোধী দলীয় নেতাও হতে পারবেন না, প্রধান নেতা কোন দলের প্রধান নেতা। হেরে গেলে তিনি হতে পারবেন না, তিনি তো আইন জানার জন্যই বললাম। তাকে তো তিনি তো অপোজিশন পলিটিক্যাল পার্টি পার্লামেন্টে। আজকেও সেন্টার ফর সোশ্যাল ইনসাইট, সিএসআই নামে একটা জরিপ আছে। আমি বলেছিলাম যে জরিপ নিয়ে আলোচনা করবো না, কিন্তু তারপর করব, একটু করলাম। বিএনপি প্রার্থীরা এগিয়ে 171 থেকে 222 আসনে, জামাত 46, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই থাকবে 71 আসনে। অর্থাৎ এই 71 আসন থেকে জামাত প্লাস মাইনাস হতে পারে, বিএনপির প্লাস মাইনাস হতে পারে। 81% ভোটার ভোট দিতে আগ্রহী, 9% অনাগ্রহী, 8.8% সিদ্ধান্তহীন। বিএনপি জোট পেতে পারে 46.60% ভোট, এবং জামাত জোট 33%। ঢাকা, এটা সিএসআই এই ইয়েটা করেছেন, এবং স্যাম্পল সাইজ হলো 64,890 জন ভোটার। দেশের সব বিভাগ ও শহর অঞ্চল থেকে। পদ্ধতি হলো স্তরভিত্তিক স্যাম্পলিং, সরাসরি সাক্ষাৎকার, প্রশ্নপত্র এবং আসন ভিত্তিক ভোট ভাগ বিশ্লেষণ। আর
একটু বলি, জাতীয় পর্যায়ের ভোট প্রবণতায় বিএনপি ও শরিকরা 46.60%, জামাত ও এনসিপি 32.56%, অন্যান্য অবশিষ্ট। আসন ভিত্তিক সম্ভাব্যতা 300 আসনে, বিএনপি এগিয়ে আছে 171টি আসনে, জামাত এগিয়ে 35টি আসনে, তীব্র প্রতিদ্বন্দ্বিতা 86টি আসনে, স্বতন্ত্র এবং অন্যান্য 7 আসনে। আপনার মতামত, এরপর আপনার মতামত 1-1.5 মিনিটে। আসলে যেটা হয়েছে, আমি সংক্ষেপে, যেহেতু উত্তর সংক্ষেপে দিতে হবে, বিএনপি 175 নিচে পাবে আমাদের গবেষণা যেটা, এবং 200-র উপরে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে বিএনপি কিছু বিদ্রোহী প্রার্থী কিন্তু আবার জিতে আসার তারা সম্ভাবনা। বিএনপিতে যুক্ত হয়ে 200-র উপরে যাবে। তারা যদি আবার জিতে আসার পরে বিএনপিতে জয়েন করতে পারে, হ্যাঁ, যদি তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে জয়েন করা নয়, তাহলে কিন্তু আবার সদস্য সংখ্যা তাদের 200 বেড়ে যাবে। আমি যেমন 2-3 জনের নামই বলতে পারি যে জিতে আসবে, তার বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ, আছে হাসান মামুন, সাইফুল আলম নাম নীরব। বলতে চাচ্ছি না, যে আপনি বলে দিন এরা জিতে আসবে সবাই যে তাদের সাথে যারা নির্বাচন করতেছে, 2-1 জনের অবস্থা খুব শোচনীয় হয়ে যেতে পারে, এত কম ভোট পেতে পারে। এমনকি আরও একটা শক্তিশালী ক্যান্ডিডেট, যার নামটা আপনি বলেন কিছুক্ষণ আগে, উনি কিন্তু ভালো মার্জিনে পরাজিত হবেন। ওই বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেটের সাথে যেতে আসবে। আমি যখন আপনার কি মনে হয় নির্মোহভাবে এই জরিপের বিশ্লেষণটা কেমন? বিএনপি এগিয়ে 131, জামাত এগিয়ে 35, তীব্র প্রতিদ্বন্দ্বিতা 86টি আসন, স্বতন্ত্র এবং অন্যান্য 7 আসন। হ্যাঁ, কিন্তু জামাতের যে ছিল, এই অতীতের যে রেকর্ড, সেই রেকর্ড অনুসারে জামাত এখন মোটামুটি একটা প্রতিদ্বন্দ্বিতায় এসছে। সেই প্রতিদ্বন্দ্বিতা মানে এই নয় যে ওনারা, হ্যাঁ, জামাত তো 4 নাম্বার দল থেকে তারা হাইপার ডাইভ দিয়ে 2 নাম্বার দলে আসছে। আর কত এই জন্যই। সুতরাং স্যার যেটা বললেন, আমিও এরকমই, কিন্তু আমাদের যে আছে সেটা 200 আসনের মতো এদিক সেদিক। স্যার তো একটা ব্যাখ্যা দিয়েছেন যে 170 থেকে 75 বিএনপি সরাসরি নির্বাচনী এবং স্বতন্ত্র যারা জিতবে 200 আসনের মানে আগে পরে এই ধরনেরই হয়তো থাকবে। আর আমরা বিরোধী দল পাচ্ছি কত আসনের? বিরোধী দল মানে 40-50-এর মধ্যে এরকম। আর বাকি 50টা আসন কোথায়? বাকি ওই যে যেমন আছে, কি বলে, অন্যান্য দলের আছে, তারপরে হাত পাকার আছে, 2-3টা করে এরকম। সেক্ষেত্রে তো বিরোধী দল শক্তিশালী হয়ে যাচ্ছে। তারপরে ওই যে স্বতন্ত্র আছে, এইভাবেই আসবে যারা। অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে অবশ্যই। যাই হোক, যেই দলই যারা অংশ নিচ্ছেন তাদের প্রত্যেকের জন্যই শুভকামনা রইল। সকালবেলাতেই এই যুদ্ধ শুরু হবে। যুদ্ধ মানে হলো যে এটি সবচেয়ে পরিশীলিত যুদ্ধ আধুনিক বিশ্বে। এবং যে কথাটি বলেছিলাম যে একজন তো অবশ্যই প্রধানমন্ত্রী হবেন, আর একজন কিন্তু পরাজিত হবেন না, তিনি বিরোধী দলীয় নেতা হবেন। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।